2024 সালে 25,000 টাকা দিয়ে আমি ডক্টর শারমিন, আমি পিজি রেসিডেন্ট ইয়ার 1, আমি শাহবাগে সার্ভাইভ করতে পারছি না। যদি বাংলাদেশ শুনে থাকে আমাদের জন্য কিছু করা উচিত, কি বলেন, উচিত না? 25,000 টাকা দিয়ে শাহবাগে এই বছর থাকা সম্ভব হচ্ছে না। আর আমাদের রেসিডেন্টরা, আমাদের ট্রেনাররা সবাই এসেছেন, আমাদের ইন্টার্নরা জয়েন করবেন। আর আমাদের স্যারদের প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, আমাদের দিকে একটু তাকান, আমাদের আমাদের প্রফেসরদের তাকানো উচিত। আমাদের ঢাকা মেডিকেল আছে, বিএসএমএমইউ আছে, আরও অনেক মেডিকেল সরকারি ঢাকায় যেগুলো ঢাকার বাইরে, এখানে কক্সবাজার মেডিকেল থেকে, রাঙামাটি মেডিকেল থেকে অনেক ট্রেনিরা, যারা ইন্টার্নরা ওরা আসবে, ট্রেনিরাও এসেছেন। আমরা চেষ্টা করছি, আমার মনে হয় আমাদের মাথা যারা, আমাদের প্রফেসরদের একটু চেষ্টা করা উচিত, আমাদের হয়ে কথা বলা উচিত। আর কত একটা আমলাতান্ত্রিক ব্যাপার আপু বলেছেন, আমরা এটা নিয়ে ডিটেলস কি বলবো। আর আমার মনে হয় আমরা দাবি আদায় না করে এই মোড় থেকে যাব না। তাহলে কি বলা যেতে পারে একরকম আপনারা আমরা 24-এর আগেও আমরা আমলাতান্ত্রিক জটিলতা সব ব্যর্থতা আগে ছিল, আমরা এই বছর একটু শেষ দেখে ছাড়বো এবার ইনশাল্লাহ। দোয়া করবেন। আমাদেরকে বিভিন্ন সময়ে যতবারই আমরা রাস্তায় নামছি আমাদেরকে সবাই আশ্বাস দিছে যে ভাতা বাড়ানো হবে, 6 মাস পরে বাড়ানো হবে, নেক্সট বাজেটে বাড়ানো হবে, কিন্তু আমাদের দাবি কখনোই মেনে নেওয়া হয় নাই। 30,000 টাকা এখন আমাদেরকে না বলেই একটা প্রজ্ঞাপন দিয়ে দিছে হুট করে 30,000 টাকা ভাতা। দ্রব্যমূল্যে যে ঊর্ধ্বগতি, আপনারাই বলেন এই ঊর্ধ্বগতিতে আসলে কিভাবে পসিবল? এই ঊর্ধ্বগতিতে 30,000 টাকা একটা ডাক্তার ফ্যামিলি, একটা পরিবার কিভাবে চলবে? যেখানে আমাদেরকে বিসিপিএস থেকেও নিষেধ করা আছে, আমরা বাইরে চেম্বার করতে পারবো না, আমরা প্র্যাকটিস করতে পারবো না, তাহলে আমরা বাইরেও চেম্বার প্র্যাকটিস করতে পারবো না, তাহলে আবার এদিকে আমাদের বেতন ভাতাও ঠিক মতো দেওয়া হবে না, তাহলে আসলে আমরা তো পরিবার নিয়ে আমাদের মরা লাগবে, তাই না? সারা বাংলাদেশ আমরা সব জায়গা থেকে এখানে আসছি, আমাদেরও তো কষ্ট হচ্ছে, রুগীরা জিম্মি হয়ে আছে, এখানে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। এক দাবি মেনে নিলেই কিন্তু সবাই ঘরে ফিরে যায়, আমরা ডিউটিতে ফিরে যাই, আমাদেরও কিন্তু বারবার এভাবে রাস্তায় নামতে ইচ্ছা করে না, যাচ্ছে বারবার। তো আমরা আসলে জানি না, আমরাও বুঝতে চাই আমলাতান্ত্রিক আসলে কী ধরনের জটিলতা, যেটা বারবার ডাক্তারদের দাবি আটকাচ্ছে। প্রতিবারই আমলাতান্ত্রিক জটিলতা, প্রতিবারই বাজেট, এগুলো তো আসলে, তাহলে আমরা কিন্তু ট্রেনিং খুব বেশি নাইও, কিন্তু আমাদের জন্যই কেন বাজেট হয় না, আমাদের বেলায় কেন আমলাতান্ত্রিক জটিলতা হয়? এখন সার্জিস আলম একবার আসছিলেন, উনি কিন্তু এসে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা ওনাদেরকে যথেষ্ট সময়ও দিছি, আমরা আসলে পজিটিভ ছিলাম যথেষ্ট যে ভালো কিছুই হবে ইনশাল্লাহ, আমাদের কর্মসূচি চলবে, আমরা 50,000 টাকা ভাতা চাই, এটা আমাদের ন্যায্য দাবি, এটা অন্যায় কিছু তো না। একজন ডাক্তার, আমাদের যে বয়স, আমরা এখানে একজন পাশ করছি, আমাদের 10 বছর 15 বছর হয়ে গেছে, আমি পাশ করছি 10 বছর হয়েছে, ও পাশ করছে অলমোস্ট 6-7 বছর হয়ে গেছে। আমাদের নিজেদের পরিবার আছে, আমাদের নিজেদের পরীক্ষার ফি আছে, তারপর হচ্ছে সামাজিকতা আছে, সব কিছু মিলাই এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কীভাবে আমরা 30,000 টাকায় আসলে সংসার চালাবো? আপনারা যখন বলছেন যৌক্তিক দাবি, ঠিক ওই সময় আমরা বিভিন্ন মানুষ আবার এটাও বলছে যে 1 বছরে আপনাদের স্যালারি 2 বার বৃদ্ধি করা হয়েছে। হ্যাঁ, 1 বছরে কত থেকে কত বৃদ্ধি করা হয়েছে, তখন তো আমাদের, তাহলে তো ওটাও যৌক্তিক না। তখন আমাদের স্যালারি ছিল 20, তাহলে 20 থেকে 25 করছে, 25 থেকে তারপর 30 করছে, তাহলে 20, 25, 30 কোনোটাই কি আসলে সংসার চলার জন্য যথেষ্ট? আমাদের মান্থলি সরকার থেকে একটা আমাদের মাসিক ভাতা দেওয়া হয়, এবং এটা যারা আমরা বেসরকারি মানে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি আছি, এখানে আমাদের শুধু হচ্ছে এমন না যে এমবিবিএস পাস করেই আমরা এখানে এসেছি, আমাদের এখানে মোটামুটি এমবিবিএস পাস করার পরে আমাদের পোস্ট গ্রাজুয়েশন এক্সাম হয়, যেটা হচ্ছে এমডি এমএস রেসিডেন্সি এক্সাম বা এমফিল ডিপ্লোমা এক্সাম, এবং সেই সাথে এফসিপিএস এক্সাম, এবং এই এক্সামগুলোতে পাস করা অনেক কঠিন। তো এইগুলো মেধার জোরে আমরা এখানে এসেছি, এবং আমাদের যে যৌক্তিক দাবি সেটার প্রমাণ হচ্ছে আমাদের মর্নিং, ইভিনিং, নাইট 3 ধরনের ডিউটি দেওয়া থাকে, এবং এই ডিউটিগুলো ম্যানেজ করতে গেলে আমাদের অনেক সেখানে ডেডিকেশন দেওয়া লাগে, প্লাস আমাদের
পড়াশোনার যে খরচপাতি সেগুলোও আমাদেরকে ম্যানেজ করা লাগে এই ডিউটির পাশাপাশি, এবং পাশাপাশি আমাদেরকে পড়াশোনার প্রতি, সংসারের প্রতি সব দিকে আমাদেরকে ডেডিকেশন রাখতে হয়। তো এখন যে পরিমাণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলতেছে এবং বর্তমানে ঢাকার যে মানে আবাসিক বা হচ্ছে স্বাস্থ্যসেবা যে বিষয়গুলো থাকে, আমরা যতই ডক্টর হই না কেন আমাদের প্রত্যেকটা স্পেশালিটি আছে। আমাদের কেউ একজন চক্ষু বিশেষজ্ঞ, কেউ একজন কিডনি বিশেষজ্ঞ, এরকম আলাদা আলাদা স্পেশালিটি আছে। তো আমরা চাইলে একজন সব চিকিৎসা সাধারণত দেয় না। তো আমাদের সেই সুযোগগুলো যদি আমরা এনশিওর করতে চাই, আমাদের যাতায়াত খরচ আছে, তো সেগুলো মেনটেন করে যদি আমরা এই শাহবাগ অঞ্চলে বা আশেপাশের অঞ্চলে থাকতে চাই, সেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে 25,000 টাকা নামমাত্র ভাতা দিয়ে। তো আমরা চাই আমাদের দাবি 50,000 টাকা ভাতা করা হবে, অথবা নবম গ্রেড যেটা 37,700 টাকা থেকে শুরু, এবং সেই সাথে বাৎসরিক যে ইনক্রিমেন্ট দেওয়া হয় এগুলো আমাদেরকে দেওয়া হবে। কারণ আমাদের এই অনেক কষ্ট করে, অনেক মেধা খরচ করে আমাদের এই পর্যন্ত আসতে হয়েছে, এবং আমাদের বেসরকারি যারা ট্রেনি আছি আমাদের সংখ্যা হাতে গোনা, এমন না যে আমরা সংখ্যায় খুব বেশি। অনেকে আমাদেরকে মানে মনে করতেছে যে আমরা হয়তো বা ইন্টার্ন চিকিৎসক, কিন্তু আমরা সেরকম না। আমাদের পোস্ট গ্রাজুয়েশন এক্সাম পাশ করে আমরা এই এন্ট্রেন্স এক্সামের মাধ্যমে এখানে এসেছি। তো আমাদের দাবি একদমই যৌক্তিক দাবি। সরকারের কাছে অনুরোধ যে আমাদের দাবিটা যেন সে ফলপ্রসূ করে এবং আমাদের এই দাবি যেন কার্যকর হয়, এটাই আমাদের দাবি, মেইন কথা। আমরা দেখেছি 24-এর আগে আপনাদেরকে এই শাহবাগী অবস্থান কর্মসূচি পালন করতে হয়েছে আপনাদের এই বেতন ভাতা নিয়ে, এবং 24-এর পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি, দ্বিতীয় স্বাধীনতার পরও আপনাদেরকে সেই রাস্তায় আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। আসলে আপনাদের এই আন্দোলন, এই যে দাবিগুলো, ন্যায্য দাবি, এই দাবি মেনে নেওয়ার পিছনে আসলে বাধা কোথায়? বাধা মূলত হচ্ছে আমলা সরকার, মানে আমলাতান্ত্রিক জটিলতার কারণে। সরকার থেকে আমাদেরকে প্রজ্ঞাপন দেওয়ার কথা বলা হলেও আমলারা বিভিন্নভাবে আমাদেরকে সচিব বা উপসচিব লেভেলে এই অর্থটাকে আটকিয়ে রাখা হয়। এমন হয় যে উপসচিব লেভেলে এই টাকাটা তারা বরাদ্দ হিসেবে পায়, কিন্তু তারা সেটা ব্যাক হিসেবে সরকারকে দিয়ে দিচ্ছে, কিন্তু তারা আমাদেরকে দিতে রাজি না। এই কারণে যেটা হচ্ছে, চিকিৎসার মান উন্নত হওয়ার থেকে দিন দিন অধঃপতন হচ্ছে দেশে, এবং প্রচুর পরিমাণ মানে আমাদের অর্থ, বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, যেগুলো হচ্ছে বিদেশে পাচার হয়ে যায় চিকিৎসা নিতে দেশের বাইরে যখন মানুষ যায়। এবং বর্তমানে যেটা হচ্ছে, মানুষ ইন্ডিয়াতে যাইতে পারছে না, কারণ তারা ভিসা সংক্রান্ত জটিলতা সৃষ্টি করে রেখেছে। তো সরকারের উচিত স্বাস্থ্য ক্ষেত্রটাকে যদি আরও উন্নত করতে চায়, তাহলে আমাদের যাদের সুযোগ সুবিধা পেয়ে আমরা ভাত জুটি রুজি চিন্তা না করে আমরা সেবাটা সেভাবে দিতে পারি। আমাদেরও উদ্দেশ্য যে আমাদের সেবার মান উন্নত হোক। যারা আমরা বেসরকারি পর্যায়ে আছি, তারা আমরা যেন এরকম না হয় যে সবাই দেশের বাইরে যাওয়ার জন্য উঠে পড়ে লাগি এবং বিদেশি ডিগ্রি নেওয়ার জন্য উঠে না পড়ে লাগি। এজন্য আমাদের ইচ্ছা যে দেশেই থাকবো এবং আমাদের ভাত রুটি রুজি চিন্তা না করে আমরা যেন সেবাটা সেভাবে দিতে পারি। আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়, ওই সময় আপনারা 24 ঘন্টা এবং 48 ঘন্টা পর্যন্ত ডিউটি করেছেন, এবং আমাদের আহত শিক্ষার্থী এবং ছাত্র জনতা যারা ছিল তাদেরকে সেবা দিয়েছেন। সেই বৈষম্য বিরোধীর প্রধান যে সমন্বয়ক শারজিৎ আলম, উনিও গত সপ্তাহে আপনাদের সাথে একত্রতা পোষণ করেছে এবং বলেছিল আপনাদের কেন্দ্রীয় যেই নেতা আছে এবং তাকে নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে দেখা করবে। সেটার কি হলো? আসলে শারজিৎ আলম বলেছিলেন, আশ্বস্তও করেছিলেন, কিন্তু আজকে এখনো পর্যন্ত আমরা সেই মানে অর্থ মন্ত্রণালয় বলি বা যে কোনো আমলাতন্ত্র থেকে বলি, কোথাও থেকে আমরা এখনো পর্যন্ত সঠিক ফলপ্রসূ মানে যে আমাদের যেভাবে বলা হয়েছিল যে আমাদের ভাতা বৃদ্ধি হবে, সেটা হয়নি এখনো পর্যন্ত। এবং তারা এটা বলতে চাচ্ছে যে 30,000 এখন বর্তমানে করলেও 6 মাস পরে হয়তো আবার বৃদ্ধি করবে, কিন্তু এই আশ্বাস আমরা বিগত সরকার, স্বৈরাচারী সরকারের আমলেও পেয়েছিলাম, যেটা 6 মাস আগে আমাদের বলা হয়েছিল ভাতা বৃদ্ধি হবে, সেটা এখনো হয়নি। এবং এইভাবে আমাদেরকে বারবার মানে ঘরে ফিরিয়ে দেওয়া হয় এবং আমাদের দাবি সেই পথেই থেকে যায়, আমাদের দাবি কখনো আমরা পূরণ করতে পারছি না। এই জন্যই আমাদের আজকে এই দাবি না মানে পূরণ হওয়া পর্যন্ত আমাদের রাজপথ আমরা ছাড়বো না। এর আগে আমরা দেখেছি আপনারা যখন আপনাদের এই দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন, আপনাদের উপরে পুলিশের লাঠিচার্জ হয়েছিল। এখনো কি এই ধরনের কোনো শঙ্কায় ভুগছেন কিনা? এই মুহূর্তে পুলিশরা আমাদেরকে বারবার বলতেছে যে শাহবাগ মোড় থেকে আমরা যেন সরে দাঁড়াই, এবং যাতায়াত ব্যবস্থা যেহেতু সমস্যা হচ্ছে, তারা চাচ্ছে যে যাতায়াত ব্যবস্থা যাতে সমস্যা না হয় আমাদেরকে সরিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমরা এটার পুরোপুরি মানে এটা আমাদের সাথে আপোষহীন। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না ইনশাল্লাহ। এই কিছুক্ষণ আগেই শারজিৎ আলম
তিনি জানিয়েছে যে সরকারের বাজেট নাই, যার জন্য আসলে আপনাদের এই ন্যায্য দাবি মেনে নেওয়া হচ্ছে না। কি বলবেন? না, এটা পুরোপুরি ভুল। কারণ আমাদের বর্তমানে কিছুদিন আগে আমরা হচ্ছে নিউজ পেপার আমরা দেখাতে পারবো, সেখানে দেখানো হয়েছে যে আমলাতন্ত্র থেকে মানে প্রায় 14 কোটি টাকা সরকারকে ব্যাক দেওয়া হয়েছে, যেটা চাইলে সরকার আমাদের দেশের মানুষের মাধ্যমে আমরা যে পরিশ্রম করতেছি, আমরা ন্যায্য দাবি নিয়ে বারবার রাজপথে আসতেছি, সেটা তারা চাইলে পারতো যে আমাদের কাছে যেহেতু আমরা ভাতা বৃদ্ধির দাবি নিয়ে আসছি, আমাদের ভাতাটা তারা দিয়ে আমাদেরকে রাজপথ থেকে আমাদের কার্যালয়ে ফিরে যাইতে সাহায্য করত। কিন্তু সেটা হচ্ছে না বিধায় আমাদের বারবার রাজপথে আসা, এবং তারা মূলত যেটা করতেছে, তারা বিষয়টাকে আরও বেশি লেংদি করতেছে এবং আমাদের রোশনালটা আরও বেড়ে যাচ্ছে দিন দিন।